হাই হ্যালো, সবাই কেমন আছো? আমি বুঝতে পারি যে সামনের ভিডিও যেটা আপলোড করেছি সেটাতে কিছু সমস্যা আছে। তো চেষ্টা করব আমি অবশ্যই তোমাদের জন্য কোয়েশ্চেনগুলো দেখা যাক। তো চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আজকে নতুন আরেকটা মক টেস্টের সিরিজ, যেখানে হচ্ছে কোয়েশ্চেন 7টা আছে এবং 7টা সেটের সবাই কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া শুরু করো বা অ্যান্সার দিতে থেকো। এবং শুরু করা যাক আজকে। চারপাক দর্শনে পরম পুরুষার্থ কি? পরম পুরুষার্থ হচ্ছে কি না কাম, আর গৌণ পুরুষার্থ হচ্ছে অর্থ। তাই এর সঠিক উত্তর হচ্ছে কাম। বৌদ্ধ দর্শনে তৃতীয় আর্য সত্য কি? প্রথম আর্য সত্য দুঃখ আছে, দ্বিতীয় আর্য সত্য হচ্ছে দুঃখের কারণ আছে, তৃতীয় হচ্ছে দুঃখ নিরোধ সম্ভব, চতুর্থ হচ্ছে দুঃখ নিরোধের মার্গ আছে। তাহলে এর সঠিক উত্তরটা হচ্ছে বি। আচ্ছা, দুঃখ নিরোধ সম্ভব, এখানে কিন্তু কার্যকারণ তত্ত্ব, পতিত্ব সমুৎপাতের কথা বলা হয়, দ্বাদশ নিদানের কথা বলা হয়, দ্বাদশ নিদানকেই ভবচক্র বলা হয়। এবং দুঃখ নিরোধের যে মার্গ, এটা চতুর্থ সংস্থানে চতুর্থ আর্য সত্য, যেখানে নির্বাণ লাভের 8টা পথের কথা বলা হয়। আর যে দুঃখ নিরোধ সম্ভব, এটাতে কিন্তু নির্বাণের কথা বলা হয়, আর দুঃখের কারণ আছে সেটাতে পতিত সমুৎপাতের কথা বলা হয়। বৌদ্ধ মতে দুঃখের মূল কারণ কি? সবাই জানো, অবিদ্যা। সহজ একদম। ভারতীয় নীতিশাস্ত্র অনুসারে নিম্নের কোনটি পুরুষার্থ নয়? অপশনগুলো ভালো করে পড়ো। ধর্ম, অর্থ, কর্ম, মোক্ষ। কিন্তু ভারতীয় পুরুষার্থ কয়টি? 4টি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এখানে কিন্তু কাম নেই, কর্ম আছে। ঠিক করে একটু দেখে কোশ্চেন করতে হবে, কিন্তু এই কোশ্চেনগুলো ভুল হওয়ার খুব চান্স, কিন্তু খুব সহজ, কিন্তু ভুল হওয়ার চান্সও খুব বেশি। পরের কোশ্চেনে চলে যাই। বলছে কোন ভারতীয় দর্শনকে দেহাত্মবাদী বলা হয়? কোন ভারতীয় দর্শনকে দেহাত্মবাদী বলা হয়? এটা হচ্ছে চারপাক দর্শন। ভারতীয় দর্শনের মধ্যে দেহকেই যে আত্মা বলেছে, সে হচ্ছে চারপাক দর্শনই বলেছেন যে চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা, আর স্থির আত্মা বলতে কোনো বা স্থায়ী আত্মা বলতে কোনো কিছু নেই, এবং দেহের বিনাশ হয়ে গেলে আত্মারও বিনাশ হয়ে যায়। প্রতিবর্ত ক্রিয়া কি? প্রতিবর্ত ক্রিয়া হলো নৈতিক ক্রিয়া, নীতি বহির্ভূত ক্রিয়া, না নীতি গৃহীত ক্রিয়া, না এদের মধ্যে কোনোটিই নয়। এর সঠিক উত্তর হচ্ছে নীতি বহির্ভূত ক্রিয়া। নীতি বহির্ভূত ক্রিয়ার আর একটা বলা হয় তাকে না অনৈতিক ক্রিয়া, যেটা আমরা ইচ্ছাকৃতভাবে করি না। প্রতিবর্ত ক্রিয়াতে কি হয় না, এটা হচ্ছে উদ্দীপক ইন্দ্রিয়কে উদ্দীপিত করা মাত্রই চেতনার নিয়ন্ত্রণ ও পূর্ব শিক্ষা ছাড়াই তৎক্ষণাৎ বারবার একইভাবে যে প্রতিক্রিয়া ঘটে। বলতে সহজ ভাষায় যদি আমরা বলি, যেমন তীব্র আলোকে চোখ বন্ধ হয়ে যাওয়া, গরম পাত্রে হাত দিলে হাত সরিয়ে নেওয়া, এগুলোতে আমাদের পূর্বের অভিজ্ঞতা ছিল, সেই অনুসারে করি ঠিকই, কিন্তু সেটাও সেই সময় কাজ করে না, তো এটা অনৈতিক কর্ম। পরের কোশ্চেনে চলে যাই। বলছে চারপাক মতে কোনটি চতুর্ভূতের উপাদান নয়? 4টা চতুর্ভূত, মোট টোটাল পঞ্চভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। আর চারপাকরা 4টাকে স্বীকার করে কি কি? না ক্ষিতি, অপ, তেজ, মরুদ। বোমকে কেন স্বীকার করে না? কারণ বোমকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, এর জন্য বোমকে তারা স্বীকার করে না। বেনথামের উল্লেখিত নৈতিক নিয়ন্ত্রণের সঙ্গে মিল যে অপর একটি নিয়ন্ত্রণ যোগ করেছেন সেটি কি? তার আগে প্রথমেই জানতে হবে যে বেনথাম যে 4টা স্বীকার করেছে, সেই 4টাকে কি নৈতিক নিয়ম, যেগুলোকে বাহ্য নিয়ন্ত্রণও বলা হয়, যাদের মধ্যে হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, ধর্মীয় নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক নিয়ন্ত্রণ। তাহলে এখানে রাজনৈতিক বলতে এটা তো আছে, সামাজিক আর ধর্মীয় আছে, কিন্তু আন্তরটা কিন্তু তোমার বেনথামের মতে নয়, এটা মিলের মতে। মিল এই যে 4টা বললাম, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় আর প্রাকৃতিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয়, প্রাকৃতিক,
এই চারটার সঙ্গে আরও তিনটাকে অ্যাড করেছিল, যেটা হচ্ছে অন্তর্নিয়ন্ত্রণের যুক্তি, ন্যায়গত যুক্তি আর মনস্তাত্ত্বিক। তাহলে কি যোগ করেছে না, ন্যায়গত আর মনস্তাত্ত্বিক, এই তিনটেকে যোগ করে টোটাল হচ্ছে 7টা। তিনি 7টাকে স্বীকার করেছেন। পরের কোশ্চেনে চলে যাই। বলছে তপ্ত না তৃপ্ত শুকর হওয়া অপেক্ষা অসুখী সক্রেটিস হওয়া ভালো। এই কথাটা কে বলেছেন? এই কথাটা মিল বলেছেন। মিল বলেছেন যে না, তপ্ত শুকর হওয়া অপেক্ষা অসুখী সক্রেটিস হওয়া ভালো। কারণ তিনি মনে করেন যে আমাদের দৈহিক সুখের সঙ্গে সঙ্গে মানসিক সুখটাও খুব প্রয়োজন। যারা ধরো জ্ঞান অন্বেষণকারী, যারা ধরো এই যে দার্শনিকরা, তারা কত জ্ঞান অর্জন করেছে, তারপরেও তাদের যে জ্ঞানের অর্জন করার যে ইচ্ছা বা চাহিদা, তারা কিন্তু তারপরেও করে গেছে। এই জন্য সক্রেটিস নিজেকে বলেন যে আমি অনেক কিছু জানার পরেও আমার অনেক কিছু বাকি থেকে গেল, অর্থাৎ অজ্ঞাত অনেক বিষয় থেকে গেল যেগুলো জানতে পারলাম না, এর জন্য আমি দুঃখী। এবং মানসিকভাবে সুখের তার নিবৃত্তি হয় না, সুখ পায় না, মানসিকভাবে সে সুখ পায় না। এই জন্যই তিনি মিল কিন্তু গুণের দিকটাকেও দেখেন। কারণ শুয়োররা হচ্ছে, তারা দৈহিক সুখ পেলেই তাদের আর কিছু চায় না। যেমন পশুদেরই কথা বলো, পশুরাই হচ্ছে দৈহিক সুখ পেলে কিন্তু মানসিক সুখের কোনো দরকার নেই। কিন্তু মানুষদের দৈহিক সুখের সঙ্গে সঙ্গে মানসিক সুখটারও প্রয়োজন হয়, বেশি মানসিক সুখের বরং প্রয়োজন হয়। সক্রেটিস বলেছেন এটা, যে দেহে সুখ লাভ করলেও তো জীবনযাপনটা হয় না। জ্ঞান পিপাসু যারা হয়, তাদের জ্ঞান যতই অর্জন করুক না কেন, তাও যেন কোনো জায়গাতে যে অজ্ঞাত থেকে যায়, কি মানে অজ্ঞাতের যে পরিমাণ, অজানার যে পরিমাণটা, সেটা যেন বেড়েই যায়, কমে না কখনোই। পরের কোশ্চেনে চলে যাব আমরা। আচ্ছা, এর কিন্তু সঠিক উত্তর হচ্ছে মিল। মিল বলেছেন যে তপ্ত শুয়োর হওয়া অপেক্ষা অসুখী সক্রেটিস হওয়া ভালো। এটা মিলের বক্তব্য। পরের কোশ্চেনে চলে যাই। বলছে তোমার করা উচিত মানে তুমি করতে পারো। এই উক্তিটি কার? এটা সবাই জানো, এটা কান্টের উক্তি। এই উক্তিতে কি বলা হয় বলো তো, যে তুমি তোমার করা উচিত মানে তুমি করতে পারো। মানে এমন একটা জিনিস, যে ধরো কেউ ভুল করছে, তখন বলে না তুমি এটা করো তাহলে এটা ভালো হবে। মানে কি, তুমি এটা জানো অবশ্যই, এর জন্য তোমাকে অন্যজন বলছে যে তুমি এটা করো, অবশ্যই তোমার জন্য তুমি এটা ভালো করতে পারবে এবং করতে পারো তুমি। তো এটা হচ্ছে কান্টের মত। পরসুখবাদ অনুসারে নৈতিক বিচারের মানদণ্ড হলো আত্ম উপলব্ধি, সর্বাধিক মানুষের সর্বাধিক মঙ্গল, আত্মসুখ না নিয়মের প্রতি আনুগত্য। পরসুখবাদী যারা, সবসময় যেন পরসুখ মানে তো বুঝে নিয়েছো যে আমার নিজের সঙ্গে সঙ্গে অপরেরও সুখের কথা বলা হচ্ছে। তাহলে এখানে কি হবে না, বি উত্তর হবে। বলবে যে সর্বাধিক লোকের সর্বাধিক কল্যাণ বা মঙ্গলের কথা পরসুখবাদীরা বলেন। পরসুখবাদী কারা? না মিল বেনথাম। মিল হচ্ছে কিসের না, মার্জিত। এই জিনিসটা আমার খুব গুলোয়, তো আমি আগেও একবার বলেছিলাম, ভুলই বলে দিয়েছি, সরি তার জন্য। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যা। আকস্মিক ক্রিয়া কি না, আকস্মিক ক্রিয়াটা হচ্ছে নীতি বহির্ভূত ক্রিয়া। কি ক্রিয়া না, নীতি বহির্ভূত ক্রিয়া। নীতি বহির্ভূত ক্রিয়া কেন না, নীতি বহির্ভূতকে আকস্মিক, অর্থাৎ হঠাৎ কোনো কিছু ঘটনা ঘটে যাওয়া, যেখানে আমাদের বিচার বুদ্ধি কোনো কিছু, বা আমরা ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করি না, কোনো জিনিস ধরো হাত থেকে পড়ে যাওয়া, কোনো অ্যাক্সিডেন্ট করা, এই সমস্ত যে জায়গাগুলো, সেগুলো আকস্মিকভাবে ঘটে, মানে চিন্তাশীল বা ইচ্ছাকৃতভাবে কোনোভাবেই হয় না। এর জন্য এটা অনৈতিক কাজ। আচ্ছা, এর পরের কোশ্চেনে চলে যাই। সাইকো শব্দের অর্থ কি? সাইকো শব্দের অর্থ কি? সবাই জানো সাইকো শব্দের অর্থ কি? সাইকো শব্দের অর্থ হচ্ছে মন। নিম্নলিখিত কোনটি সংবেদনের ধর্ম নয়? কোনটি সংবেদনের ধর্ম নয়? আগে বলে দিই, সংবেদন হলো প্রাথমিক চেতনা, যেটা জ্ঞানের সরলতম উপাদান। সংবেদন হলো প্রাথমিক চেতনা এবং জ্ঞানের সরলতম উপাদান। সংবেদনের উৎস কি হয় না, উদ্দীপক হয়। এটা ব্যক্তিকেন্দ্রিক মানসিক অবস্থা হয়।
বস্তুকেন্দ্রিক মানসিক অবস্থা হয়। এবং সংবেদনের ধর্ম 3 ধরনের হয়, গুণগত, পরিমাণগত এবং স্থানীয়। গুণগত যেটা হয় সেটা আবার 2 ধরনের হয়, জাতিগত এবং উপজাতিগত। আর পরিমাণগত যেগুলো হয় সেগুলো হলো তীব্রতা, স্থায়িত্ব, ব্যাপ্তি। আর এমনি স্থানীয় কোনো ভাগ নেই। কিন্তু মনোবিজ্ঞানী টিচেনার সংবেদনের 4টি গুণের কথা বলেন। তার মধ্যে হচ্ছে গুণ, তীব্রতা, স্পষ্টতা, স্থায়িত্ব। গুণ, তীব্রতা, স্পষ্টতা এবং স্থায়িত্ব সঙ্গে আরও একজন বলেন স্টাউট, এই 4টার সঙ্গে আরও 2টো তিনি যোগ করেছেন, বিস্তার আর হচ্ছে স্থানগত বৈশিষ্ট্য। বিস্তার আর স্থানগত বৈশিষ্ট্য। এখানে তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এখানে যে সঠিক উত্তরটা সবাই জানো কি হবে না, ডি হবে, সাদৃশ্য। সাদৃশ্যটা আমি যে 6টা গুণের ধর্মের কথা বললাম তার মধ্যে কিন্তু সাদৃশ্য কোথাও নেই। গুণ, তীব্রতা, স্পষ্টতা, স্থায়িত্ব, বিস্তার, স্থানগত বৈশিষ্ট্য, টোটাল 6টা। তার মধ্যে 4টা, প্রথম 4টে হচ্ছে টিচেনার স্বীকার করে, আর পরের 2টোকে মিলে 6টাকে স্বীকার করে না স্টাউট। বুদ্ধি সংক্রান্ত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন থার্স্টন, স্ট্রান্ড, বিনেসিমো আর স্পিয়ারম্যান। এটার উত্তর হচ্ছে স্পিয়ারম্যান। আর এই স্পিয়ারম্যানের এই উপাদান তত্ত্বের যে ভিত্তি সেটা কিন্তু গণিত। আর প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সাধারণ যে মানসশক্তি, জেনারেল এবিলিটি আর হচ্ছে স্পেশাল এবিলিটি অর্থাৎ বিশেষ মানসিক শক্তি, এই দুটোকে যুক্ত করেই তবে বুদ্ধি উৎপন্ন হয়। এই যে বিশেষ মানসিক শক্তি এবং সাধারণ মানসিক শক্তি দুটোকে মিলে বুদ্ধি তৈরি হয়, এই দুটো তত্ত্বকে স্বীকার করার জন্য স্পিয়ারম্যানের তত্ত্ব হচ্ছে উপাদান তত্ত্ব। এর ডি উত্তর। এরপরের এতে চলে যাই। শিক্ষার উদ্দেশ্য হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সম্বন্ধ স্থাপন। শিক্ষার উদ্দেশ্য হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সম্বন্ধ স্থাপন। কে বলেছেন এই যে কথাটা? কে বলেছেন না, এই কথাটা বলেছেন থর্নডাইক বলেছেন। এবং থর্নডাইকের মতবাদের নাম কি না, পরীক্ষা ও ভ্রান্তি সংশোধন মতবাদ। যেখানে কার উপর পরীক্ষা করা হয় না, প্রাণী হিসেবে কাকে নেওয়া হয়? বিড়ালকে নেওয়া হয়। এবং শিখনের যে থর্নডাইকের শিখনের যে তত্ত্ব, সেই তত্ত্বে 3টি ধর্মের কথা বলা হয়। 3টি ধর্ম নয়, সূত্রের কথা বলা হয়। কটি সূত্র না, 3টি সূত্রের। অনেক জায়গাতে এরকম কোশ্চেন দেয় যে থর্নডাইকের যে শিখন পদ্ধতি তাতে কয়টি সূত্রের কথা বলা হয় না, 3টি সূত্র। কি কি? অনুশীলনের সূত্র, উন্মুখতার সূত্র আর ফল লাভের সূত্র। এই টোটাল হচ্ছে 3টে সূত্র। তিনি বলেছেন যে শিখন কোনো আকস্মিক নয়, অনুমান বা অনুশীলনের দ্বারা ভ্রান্তি পরিহার করে যথার্থ নির্ভুল প্রক্রিয়াকে অর্জন করতে হবে, সেটাই হচ্ছে শিখন। শিখন বলতে তিনি বলেছেন যে শিখন কোনো আকস্মিক ঘটনা নয়, তা হচ্ছে অনুশীলনের দ্বারা ভ্রান্তি পরিহার করে যথাযথ নির্ভুল প্রতিক্রিয়াকে অর্জন করতে হবে, সেটাই হচ্ছে শিখন। তো এটার উত্তর হচ্ছে থর্নডাইক। আচ্ছা, এরপরের কোশ্চেনে চলে যাই। 17 নম্বর কোশ্চেন। এটা খুব সহজ কোশ্চেন, সবাই জানো। আমাদের অবদমিত কামনা বাসনার আশ্রয় যে স্থল সেটা কি না, মনের সজ্ঞান স্তর, না মনের অন্তর্জ্ঞান স্তর, না মনের নির্জ্ঞান স্তর, না আসজ্ঞান স্তর। এইটা হচ্ছে মনের নির্জ্ঞান স্তরের কথা বলছেন। আচ্ছা, এই যে তত্ত্বটা এটা কার? এটা ফ্রয়েডের তত্ত্ব, এটা মনে রেখো সবসময়ের জন্য। রুশ মনোবিদ ইভান প্যাভলভ প্রবর্তিত শিক্ষা সংক্রান্ত তত্ত্বটি হলো কি
না সাপেক্ষ প্রতিবর্ত তত্ত্ব। সাপেক্ষ প্রতিবর্ত তত্ত্ব কি? না এই তত্ত্বটা আর কে স্বীকার করে? প্যাভলভ ছাড়াও? না ওয়াটসন স্বীকার করে? এই তত্ত্বের মূল কি? না শিখনে হচ্ছে উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ সাধন। শিখন মূলত তিনি বলেছেন যে, প্যাভলভ বলেছেন যে শিখন হলো মূলত উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ সাধন। তিনি কি কি প্রাণী নিয়েছেন? কুকুর নিয়েছেন। এই কোশ্চেনগুলো কিন্তু মানে অনেক সময় দিয়ে দিতে পারে যে হচ্ছে প্যাভলভ কি প্রাণীর ওপর পরীক্ষা করছিলেন। তো প্যাভলভ কুকুরের উপর, আর থর্নডাইক তিনি করেছিলেন বিড়ালের ওপর। বিড়ালের ওপর। আচ্ছা, বলছে যে এই যে সাপেক্ষ তত্ত্ব এটা কিন্তু 3টি নিয়মের ওপর নির্ভর করে: দৃঢ়ীকরণ, বিলোপ এবং বিলম্বিত দৃঢ়ীকরণ। দৃঢ়ীকরণ এর কথা বলেছেন এই 3টি নিয়মের ওপর। এটা অতটাও ইম্পর্টেন্ট না, বাট কোন প্রাণীর ওপর করেছে এবং এই মতবাদটা কে কে, যেমন সাপেক্ষ প্রতিবর্ত তত্ত্বে কে কে যদি বলে যে কে কে স্বীকার করে, তখন বলতে হবে প্যাভলভ এবং ওয়াটসন। এরপরে কোশ্চেন চলে যাই যে মনোবিদ্যা আর মনোবিজ্ঞান একই জিনিস, ওটাকে অনেকে মনোবিজ্ঞান বলে। মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ সংক্রান্ত বিজ্ঞান। মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ সংক্রান্ত বিজ্ঞান। কে বলেছেন? ওয়াটসন বলেছেন। ওয়াটসন বলেছেন যে মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ সংক্রান্ত বিজ্ঞান। এবং তাহলে স্টাউট কি বলেছেন? যে মনোবিদ্যা হলো মানসিক অবস্থা ও প্রক্রিয়ার বিজ্ঞান। মানসিক অবস্থা ও প্রক্রিয়ার বিজ্ঞান, এটা কে বলেছেন? না স্টাউট বলেছেন। আর ম্যাকডুগাল কি বলেছেন? যে জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান। জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ বিজ্ঞান। তাহলে আর একজন বাকি কেন থেকে যায়? উডওয়ার্থ বলেছেন যে মনোবিদ্যা হলো পারিপার্শ্বিকের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তির ক্রিয়াকলাপ সম্পর্কীয় বিজ্ঞান। কি না পারস্পরিকের সঙ্গে পরস্পরযুক্ত ব্যক্তির ক্রিয়াকলাপ সম্পর্কীয় বিজ্ঞান, যাকে উডওয়ার্থ বলেছেন। পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, অব্যাখ্যাত বলছে অব্যাখ্যাত সংবেদন হলো প্রত্যক্ষ, কল্পনা, বিশুদ্ধ সংবেদন না প্রতিরূপ? এর সঠিক উত্তর হচ্ছে বিশুদ্ধ সংবেদন। বলছে সজ্ঞান ও নির্জ্ঞানের মধ্যে মধ্যবর্তী স্তরটি হলো আশজ্ঞান। সজ্ঞান ও নির্জ্ঞান এর মধ্যবর্তী স্তরটি হলো আশজ্ঞান। এটি কে বলেছেন? না এটি ফ্রয়েড বলেছেন। নিম্নলিখিত কোনটি বিস্মৃতির কারণ? কি কি কারণ? পর্যালোচনার অভাব, অবদমন, পশ্চাদমুখী বাধা, এগুলো সবগুলোই। বিস্মৃতি অ্যাকচুয়ালি কি না, আমরা যে জিনিসগুলোকে আগে শিখেছি সেই জিনিসগুলোকে যদি পুনরায় না চর্চা করি তাহলে কিন্তু সেগুলো সবই আমরা ভুলতে শুরু করি, এবং সেই সমস্ত জিনিস হচ্ছে বিস্মৃতিতে পড়ে যায়। তো বিস্মৃতি হওয়ার জন্য অনেকগুলো কারণ লাগে, কি যেমন পর্যালোচনার অভাব। আচ্ছা বলে দিই প্রধান কারণ এই যে বিস্মৃতির যে প্রধান কারণ হচ্ছে কিন্তু পর্যালোচনার অভাব। তারপরেও হতে পারে আঘাত, হতে পারে অবদমন, হতে পারে পশ্চাদমুখী বাধা, হতে পারে পরিবেশের পরিবর্তন, হতে পারে আর মনোযোগের অভাব হতে পারে। আমি কোনো জিনিস মনোযোগ সহকারে শুনলাম না বা দেখলাম না, তখন সেটা তাড়াতাড়ি ভুলে যায় মানুষ। যথাযথ অনুষঙ্গের অভাব, অর্থাৎ কোনো কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে যে মনে রাখবো, সেটা আমাদের অনেক জিনিস আছে আমাদের যেমন মনে থাকে না। যেমন আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলি, উপযোগবাদের ওই যে মিল আর বেনথাম দুটোতে গরমিল করি আমি, তো সেটা আমার মনে থাকে না। সেটা কি অভ্যাসের সমস্যায়, এই যে আমার যে ভুলে যাওয়ার যে ব্যাপারটা, এটা আমি অভ্যাস করি না বলে আমার যেন এটা যথাযথভাবে ঠিক করে আমি অনুষঙ্গের অভাব করি যে এই দুটোকে ঠিক করে করা উচিত, সেটা করি না। এর জন্যই আমি ওটা সবসময় গুলিয়ে ফেলি। তো এরপরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা বলছে কোন প্রত্যক্ষের বাস্তব বিষয় নেই? কোন প্রত্যক্ষের বাস্তব বিষয় নেই সবাই জানো? না অমূল প্রত্যক্ষ। অমূল প্রত্যক্ষে কি হয় না, যেখানে কোনো বস্তু উৎপন্ন থাকে না বা বিষয় থাকে না, মানে কোনো কিছুই থাকে না, অথচ সে প্রত্যক্ষ করে।
তো সেটাই হচ্ছে, যেমন হচ্ছে মদ্যপান ব্যক্তি যে প্রচুর পরিমাণে মদ খেয়ে আছে, সে হচ্ছে ঘরের ভিতরে ধরো ভূত দেখছে, তো সেই ব্যাপারগুলো, বা ইঁদুর দেখছে, মানে এই জিনিসগুলো হচ্ছে অমূল প্রত্যক্ষ, মানে যে সমস্ত জিনিস বাস্তবে ভিত্তি নেই। বাট তার মানে কি ভূত নেই? অবভিয়াসলি তো, না হলে ওই যে ভূত ট্রুত নিয়ে যে সব বিদ্যাগুলো পড়ানো হয়, তো সেটা তো অবশ্যই আছে। তো সেটা বাদ দাও। আচ্ছা, এর পরের কোশ্চেনে চলে যাই। বলছে যে মানসিক প্রক্রিয়াটি অসঙ্গ নিয়মের ওপর নির্ভরশীল তাকে কি বলে? বলছে যে মানসিক প্রক্রিয়াটি অনুসঙ্গ নিয়মের ওপর নির্ভরশীল, মানে একটার সঙ্গে আর একটা, তাহলে বিস্মৃতি যদি কারণ হয় যে সংযোগ না থাকলে বিস্মৃতি ঘটে, তাহলে অনুসঙ্গ নিয়ম তখন হচ্ছে কি না স্মৃতির কারণ হবে, না এখানে স্মৃতি হয়। এবার স্মৃতি হতে গেলে যে অনুসঙ্গ তিনটে নিয়মের কথা বলা হয়, সেটা কি কি না সান্নিধ্য, সাদৃশ্য, বৈপরীত্য। বৈপরীত্য কেন বলা হয়? যেমন দিনের কথা বললে আমরা খুব ঠিক তারপরেই আমাদের মনে পড়ে রাত্রের কথা। ঠিক যদি বলি আইসক্রিমটা খুব ঠান্ডা, তখনই হট কিছু জিনিসের কথা মনে পড়ে, গরম চা কফির কথা মনে পড়ে, এই যে ব্যাপারগুলো। আচ্ছা, কল্পনা কাকে বলে? না অতীত অভিজ্ঞতার প্রতিরূপকে নতুন করে সাজিয়ে নিজের নতুন করে কোনো একটা মানসচিত্র তৈরি করা, মনে তুলে আনা। যেমন ধরো অতীত অভিজ্ঞতা, ধরো মাছ জানি, তারপরে হচ্ছে তুমি কন্যা জানো, একসঙ্গে যোগ করে আমরা কি করছি না মৎস্যকন্যার একটা প্রতিরূপ ছবি করছি, যেটা অ্যাকচুয়ালি কল্পনাই, তো বাস্তব তো নয়। তো এটা এক ধরনের কল্পনা। আর বিস্মৃতি তো জানোই, সরি, আগে কোনো শেখা বিষয়কে যখন বিস্মৃত করার পরেও, মানে স্মরণ না করার পরেও স্মরণ করতে আমরা স্মরণ করছি না, না করার ফলে পরে যখন স্মরণ করতে যাচ্ছি সেটা আর মনে পড়ছে না, এটা হচ্ছে বিস্মৃতির কারণ। আবেগ কি? আবেগ যে জিনিসটা, সেটা কি না একটা জটিল অনুভূতি, যা সহজাত প্রবৃত্তির বর্তমান, মানে কোনো একটা ধারণা যে একে জাগরিত করে, মানে কোনো একটা আমাদের ভিতরে যে ধারণা বা বস্তু আছে যেগুলোকে জাগরিত করে দেহের আভ্যন্তরীণ পরিবর্তনের জন্য, এমন কতগুলি বিশেষ ধরনের দৈহিক প্রকাশ ঘটে। যেমন ধরো ভয়, ক্রোধ, হিংসা বা কান্না, এই জিনিসগুলো আবেগপ্রবণভাবে, আবেগকে, এদেরকে আবেগ বলা হয়। লোকায়িত দর্শন কোনটি? এটা সবাই জানো, সবাই জানে, এই কোশ্চেনটা কেউ ভুল করতে পারে না। তো এটা চারপাক। চারপাক মতে মানুষের জীবনে পরম কাম্য হলো কাম। আর কামের সহায়কে না অর্থ। কামকে আমাদের যদি পেতে হয় তবে অর্থের প্রয়োজন হয়, তবেই আমাদের কাম পূর্ণ হবে। চারপাক দর্শনের প্রতিষ্ঠাতাকে? বৃহস্পতি। চারপাক দর্শনের প্রতিষ্ঠাতা হলো বৃহস্পতি। আচ্ছা, চারপাক দর্শনের প্রতিষ্ঠাতা বৃহস্পতি, এটা সবাই জানে। এবার বলো জৈন মতে অনস্তিকায় দ্রব্য কি? অনস্তিকায় দ্রব্য হচ্ছে না কাল, আর অস্তিকায় দেবো জীব, অজীব, পুদ্গল, আকাশ। তো এটা সঠিক উত্তর হচ্ছে কি না কাল, অনস্তিকায়। জৈন দার্শনিকগণ কি না বস্তুবাদী, এরা বস্তুবাদী। বাহ্য প্রত্যক্ষদর্শী এটা কারা না বৈভাষিক, যারা বৌদ্ধ দার্শনিক যারা। আর বাহ্য অনুমেয়বাদী কারা না বাহ্য অনুমেয় হচ্ছে সৌতান্ত্রিক, এরাও কিন্তু বস্তুবাদী, এরা দুজনেই বস্তুবাদী। আর ভাববাদী কারা না মাধ্যমিক এবং যোগাচার। মাধ্যমিক এবং যোগাচার হচ্ছে ভাববাদী। তো এর সঠিক উত্তর হচ্ছে বস্তুবাদী। চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা পড রূপে প্রত্যক্ষ সন্নিকর্ষটি কী ধরনের সন্নিকর্ষ হবে? তোমার এখানেই বলতে হবে। না এটা হবে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। কেন সংযুক্ত সমবায় হলো? না প্রথম চক্ষুর সঙ্গে আমার ঘটের সংযোগ হলো, ঘটে কিন্তু ঘটের যে রূপ সেটা সমবায় সম্বন্ধে আছে, তখনই আমাদের যে জ্ঞানটা হচ্ছে বা সন্নিকর্ষ ওটা হচ্ছে প্রথম চক্ষুর সঙ্গে ঘটের সংযোগ হলো, ঘটের সঙ্গে ঘটের রূপের সমবায় সম্বন্ধে থাকাটা হচ্ছে এখানে দুটো একসঙ্গে আমরা প্রত্যক্ষ করছি বা সন্নিকর্ষ হচ্ছে, ফলে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হচ্ছে। সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। বলছে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। এটা কি ধরনের বচন? না এটা হচ্ছে বিশ্লেষক বচন। বিশ্লেষক বচন কাকে বলে? যেখানে বিধেয় উদ্দেশ্য সম্পর্কে কিন্তু কোনো নতুন তথ্য প্রদান করে না বা নতুন কোনো জ্ঞান দেয় না, সংশ্লেষকে যেখানে নতুন তথ্য প্রদান করে। আচ্ছা,
এর পরের কোশ্চেনে চলে যাই, তাহলে এটা কিন্তু বিশ্লেষক হলো। আচ্ছা, পরের কোশ্চেনে কি, পরের কোশ্চেন কি দেওয়া আছে, বলছে কোনো ধারণাই সহজাত নয়। আগের দিন কিন্তু বলে দিয়েছিলাম, যে আগের যে ভিডিওতে বলে দিয়েছিলাম যে 3টে সহজাত সম্পর্কে কিন্তু দার্শনিকদের মত। দেকার্ত বলেছিলেন কিছু ধারণা, মানে কিছু কিছু ধারণা আছে যেগুলো সহজাত। লক বলছেন কোনো ধারণা সহজাত নয়। লাইবনিজ বলছেন যে কোনো সব ধারণাই সহজাত। কে বলছেন না, লাইবনিজ বলছেন। তাহলে এটার উত্তর হবে লক, কারণ লক বলেছেন কোনো ধারণাই সহজাত নয়। এজন্যই তো তিনি বললেন যে আমাদের মন থাকে সাদা কাগজে, অলিখিত সাদা কাগজ জন্মের সময়। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এটা কর না, এটা এটা স্পিনোজা নয়, এটা হচ্ছে বার্কলে। সরি অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, আমরা কোনো কিছুর প্রত্যক্ষ করলে তবে বস্তুর অস্তিত্ব আছে, না হলে নেই। এটা হচ্ছে বার্কলের অভিমত। তারপরে চলে যাই, বলছে অভিজ্ঞতা দ্বিবিধ, সংবেদন এবং অন্তর্দর্শন। এটি কার না, এটি লকের। রামানুজের মতে ঈশ্বর জগতের কি কারণ না, এটা তোমাকে কি করে রামানুজের মতে না, ঈশ্বর হলেন জগতের নিমিত্ত কারণ। তারপরে হচ্ছে ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা হলেন, ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতাকে, এটা তো সবাই জানে, বাদরায়ণ। এবং ব্রহ্মসূত্র কোন দর্শনের মূল গ্রন্থ না, বেদান্ত দর্শনের মূল গ্রন্থ। এই গ্রন্থের উপর নির্ভর করেই 5জন, মানে এই যে শঙ্করাচার্য, তারপর রামানুজ, নিম্বার্ক, বল্লভ, মাধবাচার্য, এদের দর্শন উৎপত্তি হয়েছে। ভাট্ট মীমাংসকদের মতে অভাবকে জানা যায় অনুমানের এটাও যোগ্যানুপলব্ধির মাধ্যমে ভাট্ট মীমাংসকদের অভাবকে জানা যায়। ভাট্ট মীমাংসা অনুপলব্ধিকে স্বীকার করে, কিন্তু কুমারিল ভট্ট প্রভাকররা কিন্তু স্বীকার করে না। অদ্বৈত বেদান্ত মতে প্রমাণ কয় প্রকার? অদ্বৈত বেদান্ত মতে 6 প্রকার প্রমাণ: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। কারাগার হলো না একটি সম্প্রদায় বড়। আচ্ছা, একটা মাধ্যমিক গোষ্ঠীর উদাহরণ বলো। মাধ্যমিক গোষ্ঠীর উদাহরণ হলো কি না, হচ্ছে রাষ্ট্র। এটা কিন্তু একটা, মানে 2016 সালে কোশ্চেন পড়েছিল যে মাধ্যমিক গোষ্ঠীর উদাহরণ বলো, তো সেটা কিন্তু রাষ্ট্র হবে। একটা অনুষ্ঠান বলো, যেমন বিবাহ। প্রাথমিক গোষ্ঠী বলো পরিবারকে প্রাথমিক গোষ্ঠী বলা হয়। চলো এরপরে কোশ্চেনে চলে যাই। বলছে যে হিন্দু ধর্মের কয়টি বর্ণ স্বীকৃত? সবাই জানে এটা 4টা। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, টোটাল 4টা ধর্ম। আধুনিক ভাববাদের জনক কি? স্পেন্সার। আধুনিক ভাববাদের জনক হচ্ছে স্পেন্সার। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের প্রধান সমর্থক কে? এটা হচ্ছে রুশো। আচ্ছা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মানে ব্যক্তি সেখানে নিজে স্বতন্ত্র। তো এই টপিকটা সম্পর্কে কেউ যদি কিছু জানো, যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এই জিনিসটা সম্পর্কে যদি কেউ কিছু জানো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, সেটা আমার জন্য খুব ভালো হবে। আমি নিজেও মানে এই বিষয়টাতে সম্পর্কে অতটা মানে জানি না। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী, শুধু সমর্থক যে রুশো এটুকু জানলাম, কিন্তু এটার মতবাদ সম্পর্কে কিছু ততটাও জানি না। তো আমাকে অবশ্যই কেউ যদি জানো, তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। পরের কোশ্চেনে চলে যাই। না, নিম্নোক্ত আদর্শ নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধ মূর্তিগুলির মধ্যে কোনটি চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি? এটার কোনটা হবে? এটা ফেসাপো হবে। তো চতুর্থ সংস্থানের মূর্তিগুলো কি? ব্রাহ্মান্টিপ, কেমানিস, ডিমারিস, ফেসাপো আর ফ্রেসিসন। এখানে কিন্তু সেইগুলো বাকিগুলো নেই, তো ফেসাপোটাই চতুর্থ সংস্থানে। ব্রাহ্মান্টিপ, কেমানিস, ডিমারিস, ফেসাপো, ফেসিসন, এটাই বলছে। যদি
এই ন্যায়টি যদি এই ন্যায়টি অনুগ স্বীকারজনিত দোষে দুষ্ট না হয় তবে এই ন্যায়টি বৈধ হবে। এই ন্যায়টি বৈধ, কেননা এই ন্যায়টি অনুগ স্বীকারজনিত দোষে দুষ্ট নয়। এই যুক্তিটিতে কি দোষ ঘটেছে? না এখানে অনুগ স্বীকারজনিত দোষ ঘটেছে। কেন বলো তো? না অনুগকে প্রথম স্বীকার করেছে, তবের পরে তো অনুগ, এটা তবের পরে যে অংশটা এটা তো অনুগ, আর সেটা হচ্ছে পূর্বগ, এটা পূর্বগ, এটা অনুগ, ওটাই এটা হচ্ছে অনুগ। তো এর যে সঠিক উত্তরটা হবে অনুগ স্বীকারজনিত দোষ, কারণ প্রথমেই স্বীকার করছে ন্যায়টি। কিন্তু প্রথমে ধরো 9 দেওয়া আছে, 9টা তো পরেও এসছে না, 6-এ এসছে, তো সেটা কোনো সমস্যা নয়। পরের কোশ্চেনে চলে যাই। বলছে একটি যুক্তি অবৈধ হয় কখন? যখন আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা। যখন আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হয় তখন হচ্ছে না অবৈধ হয়। তাহলে এর উত্তর হবে কিন্তু বি। তারপরেটাতে চলে যাই। কোনো এস নয় পি এর সমবিবর্তিত রূপ কি হবে? আচ্ছা এইটা একটু বলে দিই। সমবিবর্তনের ক্ষেত্রে কি হয়, প্রথম যে বচনটা দেয়া থাকবে তাকে বিবর্তন করতে হবে, তারপর আবর্তন করতে হবে, তার আবর্তনের পরে আবার বিবর্তন করতে হবে। তাহলে এটা কি দেওয়া আছে? না ও বচন দেওয়া আছে। ও বচন থেকে আমরা যখন বিবর্তন করছি তখন আই বচন আসছে, আই বচনে আবর্তন করলে কি হয়? আই হয়। তারপরে কি হবে? না ও বচন হবে, তারপর শেষে ও বচন হবে। তাহলে কি হবে? আর সবসময় জন্য সমবিবর্তনের ক্ষেত্রে যে বচনটা উপরে থাকবে আর যে নিচে আসবে সে কিন্তু উলট পালট হবে, মানে এসের জায়গায় পি বসবে, পির জায়গায় এস বসবে এবং প্রত্যেকের আগে অযোগ হবে। তো এটার উত্তর হচ্ছে বি। চলো পরের কোশ্চেনে চলে যাই। বলছে নিম্নোক্ত কোন বচনটি উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ অব্যাপ্য? বলছে উভয় পদ অব্যাপ্য। কোন বচনটির উদ্দেশ্য পদ উভয় পদ ব্যাপ্য? এটা সবসময় সবাই জানে, আই বচন। কারণ এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, বিধেয় পদ অব্যাপ্য হয়, আর হচ্ছে তোমার ই বচনে দুটোই ব্যাপ্য হয়, ও বচনের বিধেয় পদ ব্যাপ্য হয় কিন্তু উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় না, আর আই বচনে দুটোই গুণ চিহ্ন হয়। তো এখানে দেখো দুটো বচনই একই দেওয়া, দুটো বচন কিন্তু একই দেওয়া, এই দুটো বচন একই দেওয়া। তো এর উত্তর কিন্তু মানে কেউ যদি বি মারে তো সেটাও ঠিক, আবার কেউ যদি ডি মারে এটাও ঠিক। কিন্তু পরীক্ষার হলে যদি এই ধরনের দুটো অপশান আসে, কিন্তু এটা যে যে প্রশ্নর যে অ্যান্সার কি দেবে সেই অনুসারে হবে। কিন্তু যদি কোনো কেউ নাম্বার না পাও তো সেই জায়গায় কিছু করার নেই। কিন্তু তুমি হয়তো জানো এটা ঠিকই করে এসেছিলে, কিন্তু তারপরেও হয়তো নাম্বার নাও পেতে পারো। আচ্ছা, কোনো অসৎ ব্যক্তি নয় দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি কারণ। কারণের আগের বাক্য সবসময়ের জন্য সিদ্ধান্ত হয়। কোনো অসৎ ব্যক্তি নয় সৎ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। এটি কি ধরনের? এটি এক ধরনের সংক্ষিপ্ত ন্যায়, এটা এক ধরনের সংক্ষিপ্ত ন্যায়। এর সঠিক উত্তর কিন্তু 1 বা এ। ধ্বংসের যে প্রকার কারণ সম্ভব নয়, অর্থাৎ ধ্বংসের সমবায়ী কারণও নেই, অসমবায়ী কারণও নেই, কেবলমাত্র নিমিত্ত কারণ আছে। কারণ যে যার দ্বারা অ্যাকচুয়ালি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বস্তু বা বিষয় যা কিছুই হোক, তো সেটার কথাই বলা হয়। তো এখানে সমবায়ী কারণে নেই, অসমবায়ী কারণ কিছুই নেই, শুধু নিমিত্ত কারণটাই আছে। পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এরপরে কোশ্চেন না পটের রূপের প্রতি গুণের তন্তুর রূপ, যে পটের রূপের প্রতি তন্তুর রূপ, এটা কি ধরনের কারণ? এটা কিন্তু অসমবায়ী কারণ, এটা অসমবায়ী কারণ। আর সমবায়ী নিমিত্ত কারণ কি না তন্তুবায়, যে পটের যে তন্তুবায় সে হচ্ছে নিমিত্ত কারণ। বুদ্ধি হলো এক প্রকার কি গুণ, গুণের মধ্যে 24টা যে গুণ আছে তার মধ্যে কিন্তু বুদ্ধি অবশ্যই আছে। তো 24টা গুণ অবশ্যই পড়ে নিও, এখন আর বলছি না, অনেকটা বড় লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে, তো আর বেশি ডিসকাসও করছি না। বিক্ষত্ত জাতি প্রত্যক্ষের ক্ষেত্রে এটা কি হবে না সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হবে, সেম একই রকম। বিক্ষত জাতি প্রত্যক্ষটা সংযুক্ত, আগে যেমন প্রথমে বৃক্ষকে দেখলাম তার বিক্ষতকে তারপরে দেখলাম। অন্নং ভট্টের মতে জ্ঞানের আশ্রয় কি? আত্মা, সবাই জানে জ্ঞানের আশ্রয় আত্মা। সংস্কার যে প্রকার থেকে স্মৃতি উৎপন্ন হয় তা হলো কি না ভাবনা।
ভাবনা হচ্ছে, ভাবনা কাকে বলা হয়, যে সংস্কারের যে প্রকার থেকে স্মৃতি এবং প্রত্যাভিজ্ঞা দুটোই উৎপন্ন হয়। তাহলে সংস্কারের কিন্তু 3টে পার্ট, কি বেগ, ভাবনা আর স্থিতিস্থাপকতা। বেগ কাকে বলা হয় না, বেগ হচ্ছে যে যে হচ্ছে বস্তুর গতিশীল করে, যা মানে বস্তুর জন্য, যার জন্য বস্তু গতিশীল হয় তাকে হচ্ছে বেগ বলা হয়। আর স্থিতিস্থাপক কাকে বলা হয় না, যার জন্য বস্তুর অবস্থার স্থানান্তর ঘটার পরেও ঠিক পূর্ব অবস্থাতে আবার চলে আসে। যেমন রাবার, যখন আমরা টানি একটু বড় হয়ে যায়, আবার যখন ছেড়ে দিই আবার যেমনকি তেমন হয়ে গেল। এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। তর্ক সংগ্রহ অনুসারে অন্যথা সিদ্ধি কত প্রকারে? এটা 3 প্রকার। অন্যথা সিদ্ধি 3 প্রকারে কি হয় না, কি না, পটের প্রতি তন্তুরূপ ও তন্তুত্ব জাতি হলো অন্যথা সিদ্ধি। আকাশকে শব্দের কারণ রূপে জানা থাকলে পটের প্রতি আকাশ হবে অন্যথা সিদ্ধি। আর পাকজ স্থলে গন্ধের প্রতি রূপ প্রাগভাব হচ্ছে অন্যথা সিদ্ধি। এই 3টে অন্যথা সিদ্ধি তর্ক সংগ্রহে অনঙ্গ ভট্ট 3 প্রকারের কথা বলেছেন। ধ্বংসের যে প্রকার কারণ সম্ভব নয়, একই কোশ্চেন, এটাও নিমিত্ত কারণ। নীতিবিদ্যা হলো আচরণের ঔচিত্য ও ভালোত্ব সম্বন্ধীয় বিজ্ঞান। ভালোত্ব সম্বন্ধীয় বিজ্ঞান। নীতিবিদ্যার এই সংজ্ঞাটা কে দিয়েছেন না, ম্যাকেঞ্জি দিয়েছেন এবং লিলি কি দিয়েছেন, যে যেখানে মানুষের ভালো মন্দ আচার বিচার, উচিত অনুচিত সমস্ত কিছু নিয়ে আলোচনা করে নীতিবিদ্যা। আর কান্ট আর মিল এরা কি বলছে না, এরা মিল তো জানোই সুখকেই জীবনের পরম নৈতিক আদর্শ হিসেবে ধরবে, আর কান্ট ধরবে যে ইউনিভার্সাল ল, যেটা সার্বিক বিধি বা সার্বজনীন বিধি, যেটাকে সবাই স্বীকার করবে। নির্বাচিত কাম্য বস্তু বা লক্ষ্য বস্তু ধারণাকে বলা হয় কি না, উদ্দেশ্য বলা হয়। সদিচ্ছা সবাই জানো, অভিপ্রায় জানো আমার কোনো কিছু চাই, যেটা আমি পেতে চাইছি। আর উদ্দেশ্য যে উপায় আমি পাবো, মানে আমি একটা কোনো বস্তু যে আমি এটা নেব, যখন বলছি আমি একটা গাড়ি নেব, তখন গাড়িটা কিন্তু অভিপ্রায়, আর গাড়ি নেওয়ার জন্য অর্থের প্রয়োজন, সেটা কিন্তু উদ্দেশ্য। আর সদ ইচ্ছা যে তুমি অর্জন করছো, সেটা মানে গাড়িটা নেওয়ার যে ইচ্ছা, সেটা যেন সৎভাবে হয়, চুরি চামারি যেন না হয়, চুরি করে না যেন হয়। প্লেটোর সত্যতা বলতে কি বুঝিয়েছেন, জ্ঞানকে বুঝিয়েছেন। স্থূল বা অসংযত নৈতিক সুখবাদের প্রচারক হলেন অ্যারিস্টিপাস, এটা সবার প্রথম প্রচারক হলেন অ্যারিস্টিপাস। আর হচ্ছে মার্জিত বা হচ্ছে সংযত, এটা অসংযত হচ্ছে অ্যারিস্টিপাস, আর সংযতটা হচ্ছে এপিকিউরিয়াস, আর হচ্ছে অসংযত সেটা হচ্ছে অ্যারিস্টিপাস। আশা করি আর এই প্রশ্নগুলো বুঝতে কোনো সমস্যা হলো না, এবং এইগুলো সবার জন্য একটু ভালোই হলো। এবং আমি এরপরেও আরও কিছু আমার হাতেই আমি এই কোশ্চেনগুলোকে সলভ করেছিলাম, সেইগুলো আমি বলে দিচ্ছি, যেগুলো আমি বলেছি সেইগুলোই এই আমার খাতাতে লেখা, আমি তো সেটাও দিয়ে দিলাম। তো কারোর যদি মনে হচ্ছে যে এই জিনিসগুলো আমি লিখতে পারি বা পড়ে বুঝে নিতে পারি, তো সেটা তোমার জন্য খুবই ভালো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন ভিডিওগুলো লাগছে তোমাদের, এবং ভিডিওগুলো কোথায় কি খামতি না খামতি, কোন জিনিসটা আমি ভুল বলছি সেটা আমাকে কারেক্ট করে দিলে সেটা আমার জন্য খুব ভালো হয়। তো অবশ্যই আমি চাইবো তোমরা আমার কারেকশানটা করে দেবে, কারণ আমি আমার ভুলটা কখনোই ধরতে পারবো না, তোমরাই না আমার ভুলটা ধরে দিতে পারবে। তো সেই অনুসারে তোমরা অবশ্যই আমার ভুলটা ধরে দিও। আচ্ছা, একটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে এই যে নীতিবিদ্যার সংজ্ঞাগুলো, ম্যাকেঞ্জি কিন্তু তার একটা বইয়ের নাম বলেছে, দ্য মেমান্স অফ এথিক্স, আর লিলি একটা বলেছেন বই, অ্যান ইন্ট্রোডাকশন টু এথিক্স, মানে এইগুলোতে নীতিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন। আচ্ছা, থ্যাংক ইউ।